নমস্কার আমার প্রিয় শ্রোতা বন্ধুরা, আমি সুদর্শন আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই গপ্পখোরের পর্দায় আরেকটা নতুন হাড় কাঁপানো গ্রাম বাংলার ভূতের গল্পের সাথে। আজ আপনি শুনতে চলেছেন লেখক বলরাম রায়চৌধুরী বিরচিত গ্রাম বাংলার ভূতের গল্প কানাই ময়রার মিষ্টির দোকান। সম্পূর্ণ গল্পটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে শুনুন, কারণ আজও গল্পের মধ্যে থেকে আপনার জন্য থাকছে একটি বিশেষ প্রশ্ন। সেই প্রশ্নের সঠিক উত্তর আপনার সম্পূর্ণ নামের সঙ্গে কমেন্ট বক্সে লিখে জানাতে ভুলবেন না, কারণ আপনাদের মধ্যে থেকে যারা সঠিক উত্তর দেবে তাদের নাম আগামী গল্পে ঘোষণা করা হবে। এবং আমাদের গত এপিসোডে যারা যারা প্রশ্নের সঠিক উত্তর লিখেছিলেন তাদের নাম আজকের গল্পের শেষে ঘোষণা করা হবে। গল্প পাঠে থাকছি আমি সুদর্শন। শুরু হচ্ছে লেখক বলরাম রায়চৌধুরী বিরচিত কানাই ময়রার মিষ্টির দোকান। শ্রাবণের এমন দিগ্ভ্রান্ত উন্মাদ রাত সচরাচর দেখা যায় না। আকাশটা যেন এক নিকষ কালো চাদরে মোড়ানো, আর সেই জমাট অন্ধকার চিরে থেকে থেকে ঝলসে উঠছে বিদ্যুতের লিকলিকে রেখা। মুষলধারে নামা বৃষ্টির একটানা ঝমঝম শব্দের সাথে পাল্লা দিয়ে গোঙাচ্ছে দামাল হাওয়া। দূরে মাঠের ধারের বাঁশবাগানটা হাওয়ার দাপটে যেন একে অপরের ঘাড়ে লুটিয়ে পড়ছে। এই দুর্যোগের রাতে গ্রামের মোড়ে শতবর্ষী জোড়া অশ্বত্থ গাছের ঠিক নিচেই এক চিলতে আলোর দ্বীপের মতো জেগে আছে কানাই ময়রার মিষ্টির দোকান। এ তল্লাটে কানাইয়ের হাতের জিলিপি আর ছানার মালপোয়ার নামডাক এমনই যে শুধু এই গ্রামেই নয়, আশেপাশের ৩-৪টে গ্রাম থেকেও মানুষ সাইকেল হাঁকিয়ে ছুটে আসে। কানাইয়ের হাতে যেন জাদু আছে। তবে আজ সেই ফুসরত নেই। বৃষ্টির ছাঁট আটকাতে দোকানের সামনের দিকে নীল রঙের একটা ভারী তিরপল নামিয়ে দেওয়া হয়েছে, যার গায়ে বৃষ্টির ফোঁটাগুলো আছড়ে পড়ে অদ্ভুত একটা একটানা তাল তৈরি করছে। দোকানের ভেতরের মাটির চুল্লিতে গনগনে আঁচ। বড় লোহার কড়াইটাতে টকবক করে ফুটছে গাঢ় রস, আর তার ঠিক পাশেই ফুটন্ত তেলে আড়াই প্যাঁচ দিয়ে বানানো জিলিপিগুলো ক্রমশ সোনালি বর্ণ ধারণ করছে। তেলের ছ্যাঁক ছ্যাঁক শব্দ, জ্বলন্ত কাঠের ধোঁয়া আর গরম মিষ্টির সোঁদা গন্ধ মিলেমিশে বৃষ্টির রাতের পরিবেশটাকে এক অদ্ভুত মায়াবী রূপ দিয়েছে। ঘাম চুকচুকে মুখে চুল্লির আঁচে বসে এক মনে জিলিপি ভেজে চলেছে কানাই। দোকানের ভেতরে পাতা লম্বা পুরনো কাঠের বেঞ্চিতে বসে আছে জনা পাঁচেক মানুষ। এই দুর্যোগে বাড়ি ফেরার তাড়া নেই কারোর মধ্যেই। তাদের মধ্যমণি হয়ে বসে আছে নিতাই। শান্তশিষ্ট গরম, চোখে মুখে এক অদ্ভুত প্রশান্তি। নিতাইয়ের পেশা হলো বাদ্যযন্ত্র সারাই করা। গ্রামের আশেপাশে এমন কোনো কীর্তনের দল বা গানের স্কুল বা শখের থিয়েটার নেই যেখানে নিতাইয়ের ডাক পড়ে না। কারো পুরনো হারমোনিয়ামের রিড বসে গেলে, তানপুরার তার ছিঁড়ে বেসুরো হয়ে গেলে, কিংবা খোল তবলার চামড়া ঢিলে হলে নিতাইয়ের আঙুলের ছোঁয়ায় তা যেন নতুন করে প্রাণ ফিরে পায়। বাদ্যযন্ত্রের নারী নক্ষত্র তার নখদর্পণে। নিতাইয়ের পাশেই বসে পরম তৃপ্তিতে গরম জিলিপিতে কামড় বসাচ্ছে গ্রামের দুই ছোকরা, পল্টু আর রতন। আর একটু একপাশে চাদর মুড়ি দিয়ে বসে চোখ আধ বোঝা অবস্থায় হুঁকোয় টান দিচ্ছে বৃদ্ধ হরেন কাকু। পল্টু জিলিপির রস আঙুল থেকে চাটতে চাটতে বলল, কানাইদা, আজ জিলিপিতে যা রস টেনেছো না, এই বৃষ্টির রাতে একেবারে জমে ক্ষীর। কানাই মুচকি হেসে কড়াই থেকে ঝাঁঝাড়ি দিয়ে আরো কয়েকটা জিলিপি তুলতে তুলতে বলল, আরে এই কানাইয়ের জিলিপির সুনাম কি আর সাধে রে। তবে আজ যা দুর্যোগ দেখছি, এই জিলিপি তোদের কপালেই ছিল, বুঝেছিস? হরেন কাকুর হুঁকোর নলটা একটু সরিয়ে কেসে উঠলেন। তারপর ভাঙা গলায় বললে, বৃষ্টির যা দাপট, কালকের অষ্টপ্রহর কীর্তনটা যে হবে তার তো কোনো লক্ষণ দেখছি না রে। ওইদিকে আবার বিপিনের খোলের চামড়া নাকি ফেঁসে গেছে। তা নিতাই, তুই তো শুনলাম কাল সারাটা দিন ওই বিপিনের খোল সারিয়েই কাটালি, তাই? নিতাই হাতের ঠোঙাটা পাশে রেখে গামছায় হাত মুছল।
একটু হেসে বলল, আর বলবেন না হরেন কাকু, খোলটা তো কোনো মতে সারলুম, কিন্তু এই বর্ষায় চামড়াটা ঠিকঠাক শুকোবি কিনা কে জানে। বাদ্যযন্ত্র তো শুধু কাঠ আর চামড়ার বাক্স নয়, ওগুলোরও একটা নিজস্ব প্রাণ আছে। একটু এদিক ওদিক হলে, আদর যত্নের অভাব হলে সুরটাই ভেতর থেকে কেঁদে দেয়। পল্টু হেসে উঠল। তোর ওই একই কথা নিতাইদা, কাঠের বাক্সের আবার প্রাণ। তুই তো মরা কাঠকেও তোর ওই ম্যাজিক আঙুল দিয়ে কথা বলিয়ে দিস। কিন্তু একটা কথা বলতো, এই রাত বিরেতে এক এক তোর ওই কারখানায় ওসব পুরনো বাদ্যযন্ত্র নিয়ে ঘাঁটতে ভয় করে না? কে জানে কোন আমলের কার বাদ্যযন্ত্র, বা খোল বা করতাল বা অন্য কিছু। এমন সময় হঠাৎ করেই নিতাইয়ের মুখের হাসিটা মিলিয়ে গেল। চুল্লির আগুনের লালচে আলোয় নিতাইয়ের মুখের উপর গভীর ছায়া পড়ল। সে এক দৃষ্টে সামনের জ্বলন্ত কাঠের টুকরোর দিকে তাকিয়ে রইল কয়েক মুহূর্ত। তিরপলের উপর আছড়ে পড়া বৃষ্টির শব্দটা যেন এই স্তব্ধতায় আরো প্রকট হয়ে উঠল। নিতাই খুব নিচু গম্ভীর গলায় বলল, ভয় ভয় কিসে জানিস রতন? মরা কাঠের বাক্সে ভয় নেই। ভয় হলো যখন সেই মরা কাঠের বাক্স থেকে এমন সুর বেরিয়ে আসে যার কোনো স্বাভাবিক ব্যাখ্যা থাকে না। নিতাইয়ের গলার স্বরে এমন এক হিমেল স্পর্শ ছিল যে পল্টু আর রতনের মুখের হাসি মুহূর্তে উধাও হয়ে গেল। হরেন কাকু হুঁকো টানা থামিয়ে সোজা হয়ে বসলে। কানাইয়ের হাতের ঝাঁঝরিটাও কড়াইয়ের ওপর থমকে গেল। পল্টু ঢোক গিলে একটু সামনের দিকে ঝুঁকে এল। মানে কি বলছো নিতাইদা? কোনো কোনো ঘটনা আছে নাকি? নিতাই একটা দীর্ঘশ্বাস ফেল। বাইরের অন্ধকারের দিকে তিরপলের ফাঁক দিয়ে এক ঝলক তাকিয়ে সে বলতে শুরু করল, হ্যাঁ, ঘটনা তা বলতে পারিস। আজ থেকে বছর তিনেক আগের কথা। সেবারও ঠিক এই রকমই একদিন একটা দুর্যোগের রাত ছিল। একটা পুরনো কাঠের বাক্সের হারমোনিয়াম সারাই করতে গিয়ে আমার জীবনে এমন এক ভয়ঙ্কর অভিজ্ঞতা হয়েছিল যা ভাবলে আজও আমার গায়ের রক্ত হিম হয়ে আসে। আমার এই সারা জীবনের বাদ্যযন্ত্র ঘাঁটার ইতিহাসে ওরকম হাড় কাঁপানো রাত আর কখনো আসেনি। দোকানের ভেতরের পরিবেশ ততক্ষণে অদ্ভুতভাবে ভারী হয়ে উঠেছে। বাইরে বাজ পড়ার বিকট শব্দে সবাই একটু চমকে উঠলেও নিতাইয়ের চোখ থেকে নজর সরালো না কেউ। হরেন কাকু গায়ের চাদরটা আরো একটু ভালো করে জড়িয়ে নিয়ে বললেন, কি বলছিস নিতাই? পুরনো হারমোনিয়ামে কি এমন ঘটেছিল রে বাপ? একটু খুলে বল তো শুনি। রতন আর পল্টু প্রায় সমস্বরে বলে উঠল, হ্যাঁ হ্যাঁ নিতাইদা, বলো না বলো না। হ্যাঁ নিতাইদা, বলো না কি হয়েছিল। এমন বৃষ্টির রাতে তোমার ওই গল্প না শুনলে তো আমাদের পেটের ভাতই হজম হবে না গো। কি দেখেছিলে তুমি সেদিন ওই হারমোনিয়ামের ভেতর? হ্যাঁ, নিতাই একটু নড়ে চড়ে বসল। আগুনের আঁচে তার চোখ দুটো অদ্ভুতভাবে চকচক করে উঠল। গলাটা আর একটু খাদে নামিয়ে সে শুরু করল তার জীবনের সেই সবচেয়ে ভয়ঙ্কর রাতের কথা। আমার সারাইখানার টিনের চালে তখন বৃষ্টির একটানা মাতম চলছে। কারখানার ভেতরে পুরনো কাঠ, স্পিরিট, বার্নিশ আর চামড়ার একটা সোঁদা স্যাঁতস্যাঁতে গন্ধ। একটা টিমটিমে হলদেটে বাল্ব জ্বলছে ঘরের মাঝখানে। আমি একটা পুরনো তানপুরার কান সারাই করছিলাম এক মনে। হঠাৎ দরজায় একটা মৃদু কিন্তু বেশ ব্যতিব্যস্ত টোকা পড়ল। এমন দুর্যোগের রাতে কে আসতে পারে ভেবে একটু অবাক হয়েই দরজাটা খুললাম। হুড়মুড় করে একরাশ ঠান্ডা হাওয়া আর বৃষ্টির ছাঁট ঢুকে এলো ঘরের ভেতর। দেখলাম দরজার উপাশে দাঁড়িয়ে আছেন এক ভদ্রলোক। বয়স এই 55 কি 60 হবে। অত্যন্ত সাধারণ আর ভদ্র চেহারা।
পরনে হালকা নীল রঙের একটা পুরনো শার্ট আর কালো প্যান্ট, যা বৃষ্টির জলে ভিজে গায়ের সাথে লেপ্টে আছে। চোখে একটা মোটা ফ্রেমের চশমা, যার কাঁচের উপর বৃষ্টির বিন্দু জমে আছে। প্রথম দেখাতেই মনে হলো গ্রামের দিকের কোনো সাদা সিধে স্কুল মাস্টার হবে নয়তো। ভদ্রলোকের ডান হাতে একটা কালো পুরনো ছাতা আর বাঁ হাতে শক্ত করে আঁকড়ে ধরে আছেন একটা ভারী কাঠের বাক্স, হারমোনিয়ামের বাক্স। আমি একটু সরে দাঁড়িয়ে বললাম, ভেতরে আসুন কর্তা, বাইরে যা দুর্যোগ, একেবারে তো ভিজে জবজবে হয়ে গেছেন। ভদ্রলোক ভেতরে ঢুকে ছাতাটা এক কোণে রাখলেন, তারপর সেই ভারী কাঠের বাক্সটা আমার সামনের পুরনো তক্তাপোষের ওপর খুব সন্তর্পণে নামিয়ে রাখলেন, যেন ওটা কোনো বাক্স নয়, একটা ছোট্ট ঘুমন্ত শিশু। চশমার কাঁচটা শার্টের কোণ দিয়ে মুছে তিনি আমার দিকে তাকালেন। চোখের দৃষ্টিতে একটা অদ্ভুত ক্লান্তি আর গভীর আরতি। আপনি তো নিতাই বাবু? ভদ্রলোকের গলাটা একটু কাঁপছে। আগে হ্যাঁ, কিন্তু আপনাকে তো ঠিক চিনতে পারলাম না। এই দুর্যোগের রাতে কোথা থেকে আসছেন? ভদ্রলোক আমার কথার কোনো উত্তর না দিয়ে সোজা তক্তাপোষের কাছে এগিয়ে গেলেন। তারপর কাঁপা কাঁপা হাতে বাক্সের ডালাটা খুললেন। ভেতরে একটা পুরনো বনেদি ধাঁচের হারমোনিয়াম, মেহগনি কাঠের ওপর সূক্ষ্ম পিতলের কাজ করা। দেখলেই বোঝা যায় যন্ত্রটার বয়স অনেক হবে, কিন্তু যত্ন করা হয়েছে সন্তানের মতো। ভদ্রলোক আমার হাত দুটো খপ করে ধরে ফেললেন। তার হাত দুটো বরফের মতো ঠান্ডা, অত্যন্ত কাতর, প্রায় কান্নার মতো গলায় তিনি বললেন, আগে নিতাই বাবু, আমাকে বাঁচান আপনি। আপনি ছাড়া আমার আর কোনো উপায় নেই। আমি একটু ঘাবড়ে গেলাম। হাতটা আলতো করে ছাড়িয়ে নিয়ে বললাম, আহা, ব্যস্ত হবেন না, কি হয়েছে সেটা তো খুলে বলবেন। সামনের সপ্তাহে আমার মেয়ে রিম্পির খুব বড় একটা গানের কম্পিটিশন আছে, জেলার সবচেয়ে বড় আসর। মেয়েটা আমার গত 1 মাস ধরে নাওয়া খাওয়া ভুলে রেওয়াজ করছে। ওর গলাটা শুনলে আপনি মোহিত হয়ে যাবেন নিতাই বাবু, একেবারে মা সরস্বতীর দয়া। কিন্তু কিন্তু কাল সন্ধেবেলা হঠাৎ করেই ওর এই হারমোনিয়ামের সুরটা কেমন করে যে কেটে গেল। আমি যন্ত্রটার দিকে একটু ঝুঁকে দেখলাম, বললাম, সুর কেটে গেছে? দেখি, হয়তো কোনো রিড বসে গেছে, কিংবা হাঁপড়ে হাওয়া লিক করছে বোধহয়। কিন্তু আজ তো আর দেওয়া সম্ভব নয়। আমার কথা শেষ হওয়ার আগে ভদ্রলোক পকেট থেকে বেশ কয়েকটা 100 টাকার নোট বের করে আমার হাতের মুঠোয় এক প্রকার জোর করে গুঁজে দিলেন। না না নিতাই বাবু, আপনি বুঝতে পারছেন না, এই হারমোনিয়ামটা ছাড়া আমার মেয়েটা 1 লাইনও গাইতে পারে না। ওর বড্ড অভ্যেস এই যন্ত্রটার উপর। সুরটা বিগড়ে যাওয়ার পর থেকে মেয়েটা আমার ঘরের দরজা বন্ধ করে অজোরে কাঁদছে। আমি কিছুটি মুখে কাটেনি। আপনি যে করেই হোক, যত টাকা লাগে আমি দেব। এই যন্ত্রটা আপনি আমাকে ঠিক করে দিন। আমার মেয়ের স্বপ্নটা ভেঙে যেতে দেবেন না। ভদ্রলোকের গলায় এমন এক আকুতি ছিল, একজন অসহায় বাবার এমন এক চাপা হাহাকার ছিল, যে আমি আর না করতে পারলাম না। টাকাগুলো টেবিলের ওপর রেখে বললাম, ঠিক আছে, আপনি যখন এত করে বলছেন, আমি আমি এটা যত শীঘ্রই সম্ভব খুলে দেখছি। দেখি, আচ্ছা, পরশু সকালে এসে আপনি নিয়ে যাবেন কোন? ভদ্রলোক যেন ধরে প্রাণ ফিরে পেলেন। 2 হাত জোর করে আমাকে নমস্কার করে বললেন, ভগবান আপনার মঙ্গল করবেন নিতাই বাবু। আমি তাহলে পরশু সকালে আসবো, চলি। এই বলে তিনি আর এক মুহূর্ত না দাঁড়িয়ে সেই ঝমঝমে বৃষ্টির মধ্যে আবার ছাতাটা খুলে অন্ধকারের মধ্যে মিলিয়ে গেলেন। আমি দরজার কাছে দাঁড়িয়ে দেখলাম, রাস্তার জমা জলে তার ছায়ার কোনো প্রতিবিম্ব পড়ল না। দরজাটা বন্ধ করে আমি ফিরে এলাম তক্তাপোষের কাছে। হলদেটে বাল্বের আলোয় হারমোনিয়ামটার দিকে তাকাতেই আমার
বুকের ভেতরটা কেন জানি ছ্যাঁত করে উঠল। যন্ত্রটার পালিশ করা কাঠের গায়ে তখন বৃষ্টির জলের ফোঁটাগুলো এমনভাবে গড়িয়ে পড়ছে যেন হারমোনিয়ামটা ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদছে। ভদ্রলোক সেই দুর্যোগের অন্ধকারের মধ্যে মিলিয়ে যাওয়ার পর আমি বেশ কিছুক্ষণ গুম হয়ে বসে রইলাম। দরজার ফাঁক দিয়ে তখনও একটানা বৃষ্টির ছাঁট আর ঠান্ডা হাওয়া ঢুকছে। কারখানার ভেতরে স্পিরিট, গালা আর পুরনো কাঠের সোঁদা গন্ধটা যেন হঠাৎ করেই বড্ড ভারী আর দম বন্ধ করা মনে হতে লাগলো। মাথার উপর টিমটিম করে জ্বলতে থাকা হলদেটে বাল্বটার দিকে একবার তাকালাম, তারপর দৃষ্টি নামিয়ে আনলাম তক্তাপোষের ওপরে রাখা সেই মেহগনি কাঠের পুরনো হারমোনিয়ামটার দিকে। কাঠের গায়ে পুরনো পালিশের আভিজাত আছে বটে, কিন্তু কেমন যেন একটা স্যাঁতস্যাঁতে ছমছমে ব্যাপার আছে যন্ত্রটার মধ্যে। আমি তো পেশাদার কারিগর, কত শত বাদ্যযন্ত্র আমার এই হাতের উপর দিয়ে গেছে, কিন্তু এই বাক্সটার দিকে তাকিয়ে আমার বুকের বাঁ দিকটা কেন যেন অকারণেই দুরু দুরু করে উঠল। নিজেকে একটু সামলে নিয়ে গামছায় হাতটা মুছে আমি হারমোনিয়ামটার সামনে এসে বসলাম। ভাবলাম রাতেই কাজটা এগিয়ে রাখি। মাস্টার মশাইয়ের মেয়ের কম্পিটিশন বলে কথা, কাল সকালে আবার অন্য কাজ থাকতে পারে। খট করে পিতলের আংটা দুটো খুলে বাক্সের ডালাটা সরালাম। খুব সাবধানে ভেতরে রিডবোর্ডের ওপর ঢাকনাটা তুলতেই আমার ভুঁড়ো দুটো কুঁচকে গেল। যন্ত্রের ঠিক মাঝখানের পর্দার নিচে পিতলের রিডগুলোর খাঁজে দুটো জিনিস আটকে আছে। একটা লাল রঙের কাঁচের রেশমি চুড়ির ভাঙা টুকরো, আর তার ঠিক পাশেই একটা পুরোপুরি শুকিয়ে খয়েরি হয়ে যাওয়া বেলপাতা। আমি চিমটে দিয়ে জিনিস দুটো খুব সাবধানে বের করে আনলাম। মনে খুব খটকা লাগলো, বাদ্যযন্ত্রের পেটের ভেতর এত সুরক্ষিত জায়গায় একটা ভাঙা চুড়ির টুকরো আর বেলপাতা এলো কোথা থেকে? কেউ কি ইচ্ছে করে রেখে দিয়েছে? মাথা থেকে বাজে চিন্তা ঝেড়ে ফেলে আমি চুড়ির টুকরো আর পাতাটা পাশে সরিয়ে রাখলাম। হয়তো কোনোভাবে ঢুকে গেছে। একটা ছোট ব্রাশ দিয়ে ভেতরের ধুলোটা পরিষ্কার করে নিলাম। এবার সুরটা পরীক্ষা করার পালা। হারমোনিয়ামের দুপাশের হাপড়ের ক্লিপ দুটো খুললাম। বাঁ হাত দিয়ে হাপড়টা টেনে ধরে ডান হাতের আঙুল রাখলাম সা এর পর্দার উপর। আমি ভেবেছিলাম হয়তো রিডে মরচে পড়েছে বা হাওয়া লিক করছে, তাই বেসুরো আওয়াজ বেরোবে, কিন্তু হাপড় টেনে পর্দায় চাপ দিতেই আমার শির দাঁড়াবে এক ঝলক বরফ ঠান্ডা স্রোত নেমে গেল। সারে গামার সেই চেনা মিষ্টি আওয়াজের কোনো অস্তিত্ব নেই। তার বদলে কাঠের বাক্সটার গভীর থেকে গুমড়ে উঠল একটা অদ্ভুত চাপা শব্দ। না, ঠিক সুর নয়, একটা হাড় হিম করা গোঙানি। ঠিক যেন কেউ অন্ধকারে বসে অনেক কষ্ট করে কথা বলার চেষ্টা করছে, কিন্তু গলা দিয়ে কোনো স্বর ফুটছে না। একটা গোঙানো আর্তনাদ যেন রিডগুলোর ভেতর দিয়ে ছিটকে বেরোতে চাইল। আমি ছিটকে হাত সরিয়ে নিলাম। আমার আঙুলগুলো তখন থরথর করে কাঁপছে। হলদে বাল্বের আলোতেও বুঝতে পারলাম আমার কপালে বিন্দু বিন্দু ঘাম জমেছে। নিজের মনকে প্রবোধ দিলাম, নিতাই, তুই না কারিগর, ভয় পাচ্ছিস কিসের? পুরনো কাঠের বাক্স, বর্ষার জল পেয়ে স্যাঁতস্যাঁত করছে, হয়তো ভেতরের কোনো বড় ধেড়ে ইঁদুর বা ছুঁচো ঢুকে আছে, আটকে পড়েছে, কিংবা চামড়ার হাপড়ের কোথাও বড়সড় ফুটো হয়ে গেছে। বাতাস বেরোনোর সময় তাই ওরকম ঘরঘরে আওয়াজ হচ্ছে, এতে ভয়ের কি আছে? আমি আবার সোজা হয়ে বসলাম। ড্রয়ার থেকে স্ক্রু ড্রাইভার আর রেঞ্চ বার করলাম। আমার জেদ চেপে গেল। আজ এই যন্ত্রের নাড়ি ভুড়ি আমি ঘেঁটে তবেই ছাড়ব।
প্রায় আধ ঘন্টা ধরে অত্যন্ত সাবধানে আমি পুরো হারমোনিয়ামটাকে খুলে ফেললাম। হাঁপড়ের চামড়া, কাঠের ফ্রেম, স্প্রিং, পিতলের রিড, পর্দা সবকটা অংশ একেবারে আলাদা করে তক্তাপোশের উপর সাজিয়ে রাখলাম। কিন্তু আশ্চর্যের বিষয়, ভেতরে কোনো ইঁদুর, আরশোলা বা পোকা তো দূর, একটা মাকড়সার জাল পর্যন্ত নেই। চামড়ার হাঁপড়টাও একেবারে নিখুঁত, কোথাও পিন ফোটানোর মতো ফুটো নেই। রিডগুলো একদম পরিষ্কার। তাহলে আওয়াজটা এলো কোথা থেকে? বুকের ভেতর ধুকপুকানিটা আরো বেড়ে গেল। আমি আবার এক এক করে খুব সন্তর্পণে যন্ত্রটাকে জোড়া লাগাতে শুরু করলাম। প্রতিটি স্ক্রু আটকাচ্ছি আর মনে মনে ঠাকুরকে ডাকছি। যন্ত্রটা সম্পূর্ণ আগের মতো ফিট করার পর আমি একটা দীর্ঘশ্বাস ফেললাম। হ্যাঁ, ঘড়িতে তখন রাত প্রায় 2:30। বাইরের বৃষ্টির দাপট একটু কমেছে, কিন্তু ব্যাঙের ডাক আর ঝিঁঝির শব্দে রাতের নিস্তব্ধতা তখন আরো গভীর হয়েছে। আমি চোখ দুটো বন্ধ করলাম, বাঁ হাতটা হাঁপড়ের উপর রেখে খুব ধীর গতিতে একটু টান দিলাম। তারপর ডান হাতের তর্জনী দিয়ে আলতো করে ছুঁলাম মাঝখানের রিডটা। না, এবার আর সেই গোঙানির শব্দটা এলো না, কিন্তু যা এলো তা আমাকে আক্ষরিক অর্থেই পাথর করে দিল। বন্ধ ঘরের সেই নিস্তব্ধতার বুক চিরে হারমোনিয়ামের ভিতর থেকে ভেসে এলো একটা বিষণ্ণ বুক চেরা মেয়ের গলার অস্পষ্ট গুনগুনানি। কোনো যান্ত্রিক শব্দ নয়, একেবারে স্পষ্ট একটা মানব কণ্ঠ। কেউ যেন গভীর দুঃখে, অভিমানে ফুপিয়ে ফুপিয়ে একটা অচেনা সুর, বড্ড করুণ সুর ভাঁজছে ওই 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 মরা কাঠের বাক্সের ভেতরে বসে। সুরটা এতই করুণ, এতই বিষাদ মাখা যে ভয়ের বদলে আমার বুকের ভেতরটা একটা অদ্ভুত শূন্যতায় হাহাকার করে উঠল। আমি স্পষ্ট বুঝতে পারছিলাম, কাঠ আর পিতলের তৈরি এই যন্ত্রটা আজ রাতে আমার সাথে কথা বলছে, আর তার ভাষা আমার এই নশ্বর পৃথিবীর ভাষা নয়। সারা রাত আমার আর দু চোখের পাতা এক হলো না। ওই হারমোনিয়ামের ডালাটা আমি আর দ্বিতীয়বার খোলার সাহস পাইনি। একটা পুরনো চট দিয়ে বাক্সটা ঢেকে আমি কারখানার এক কোণে বসে শুধু ভোর হওয়ার অপেক্ষা করেছি। মনের ভেতর তখন একটাই চিন্তা, যতই টাকা দিক এই অভিশপ্ত যন্ত্র আমি আর কখনো কারখানায় রাখবো না। কিন্তু মুশকিল হলো, মাস্টার মশাই তো তাড়াহুড়োয় কোনো ঠিকানাই দিয়ে যাননি। সকালের আলো ফুটতে অবশ্য একটা স্বস্তির নিঃশ্বাস ফেললাম। তক্তাপোশের কাছে গিয়ে দেখি কাল রাতে মাস্টার মশাই যে 100 টাকার নোটগুলো আমার হাতে গুঁজে দিয়েছিলেন, তার সাথে ভাঁজ করা একটা পুরনো হলদেটে কাগজ পড়ে আছে। কালকের ওই ঘোরের মাথায় খেয়ালই করিনি। কাগজটা খুলে দেখি ওটা গ্রামেরই লাইব্রেরির একটা পুরনো রসিদ। তাতে মাস্টার মশাইয়ের নাম লেখা অনিমেষ সান্যাল, আর তার ঠিক নিচেই ঠিকানা হিসেবে লেখা আমাদেরই পাশের গ্রামে শিমুলতলা পাড়া নামে একটা পাড়া আছে, সেই জায়গার নাম। ঠিকানাটা পেয়ে যেন হাঁপ ছেড়ে বাঁচলাম। দুপুর গড়াতে আমি হারমোনিয়ামের বাক্সটা সাইকেলের ক্যারিয়ারে ভালো করে দড়ি দিয়ে বেঁধে রওনা দিলাম শিমুলতলা পাড়ার দিকে। কালকের দুর্যোগ কেটে গিয়ে আকাশে তখন ছেঁড়া ছেঁড়া মেঘ আর বিকেলের মরা রোদ উঁকি দিচ্ছে। পাশের গ্রামের একেবারে শেষ মাথায় একটা বড় আমবাগানের পাশেই মাস্টার মশাইয়ের ছিমছাম একতলা বাড়িটা। চারপাশটা কি ভীষণ শান্ত। বাড়ির সামনে ছোট্ট একটা পরিষ্কার উঠোন,
একপাশে বাঁধানো তুলসী মঞ্চ, আর তার গায়েই একটা হাসনু হানার ঝাড়। পরিবেশটার মধ্যে এমন একটা পবিত্র আর স্নিগ্ধ ব্যাপার আছে যে কাল রাতের সেই হাড় হিম করা ভয়টা আমার মন থেকে অনেকটাই ফিকে হয়ে গেল। আমি একটু কুণ্ঠিত পায়ে এগিয়ে গিয়ে কাঠের পুরনো দরজাটায় কড়া নাড়লাম। একটু পরেই দরজা খুলে বেরিয়ে এলেন মাস্টারমশাই। কাল রাতের সেই বিধ্বস্ত ভিজে জুবুথুবু মানুষটার সাথে এই মানুষটার যেন কোনো মিলই নেই। আজ তার পরনে একটা পরিষ্কার ফতুয়া আর ধুতি, চোখে মুখে একটা অদ্ভুত প্রশান্তি। আমার হাতের হারমোনিয়ামের বাক্সটা দেখেই তার মুখটা যেন আলোয় ঝলমল করে উঠল। আরে নিতাই বাবু যে, আসুন আসুন, ভেতরে আসুন। অত্যন্ত উষ্ণ অভ্যর্থনায় তিনি আমাকে এক প্রকার হাত ধরেই ঘরের ভেতরে নিয়ে গেলেন। বসার ঘরটা খুব সাদামাটা হলেও অত্যন্ত পরিপাটি করে সাজানো দেখলাম। একটা পুরনো বেতের চেয়ারে আমাকে বসতে দিয়ে তিনি ব্যস্ত হয়ে পড়লেন। আপনি একটু বসুন নিতাই বাবু, আমি আসছি। মিনিট কয়েকের মধ্যেই তিনি একটা কাঁসার রেকাবিতে করে চমৎকার কয়েকটি নারকেলের নাড়ু, দুটো সন্দেশ আর এক গ্লাস জল এনে আমার সামনের ছোট টিপয়টার ওপর রাখলেন। নিন, একটু মিষ্টি মুখ করুন। আপনি আজ আমার কি যে উপকার করেছেন তা আমি বলে বোঝাতে পারবো না। আমি একটু সংকোচের সাথে এই সন্দেশটা হাতে তুলে নিয়েছি, আর ঠিক সেই মুহূর্তে আমার হাতটা মাঝপথেই থমকে গেল। বাড়ির ভেতরের দিকের একটা বন্ধ ঘরের দরজা ফুঁড়ে ভেসে আসছে এক আশ্চর্য সুন্দর ঐশ্বরিক সুর। কোনো বাদ্যযন্ত্র ছাড়াই একটা মেয়ে গলা ছেড়ে রেওয়াজ করছে। রাগ ভৈরবীর কোনো একটা বন্দিশ হবে হয়তো। গলার স্বর এতটাই মিষ্টি, এতই নিখুঁত আর মায়াবী যে আমার গায়ের রোম খাড়া হয়ে গেল। মনে হলো যেন সাক্ষাৎ মা সরস্বতী ওই বন্ধ ঘরের ভেতরে বসে সুর বাঁধছেন। কাল রাতের সেই হারমোনিয়ামের গোঙানির কথা, সেই ছমছমে পরিবেশের কথা আমি নিমেষেই ভুলে গেলাম। এমন স্বর্গীয় গলা যার, তার হারমোনিয়াম থেকে তো ওরকম আওয়াজ আসতেই পারে না। নিশ্চয়ই আমার কাল রাতে শোনার কোনো মারাত্মক ভুল হয়েছিল, অথবা নিছকই মনের বিভ্রম ছিল। আমি মুগ্ধ হয়ে হাতের সন্দেশ হাতে নিয়ে এক দৃষ্টে তাকিয়ে রইলাম ভেতরের ঘরের সেই বন্ধ দরজার দিকে। মাস্টারমশাই আমার অবস্থা দেখে একটা তৃপ্তির হাসি হাসলেন। বেতের চেয়ারটায় হেলান দিয়ে চোখ দুটো বুজে তিনি গভীর শান্ত গলায় বললেন, শুনেছেন নিতাই বাবু, আমার মেয়ের গলাটা একেবারে ঈশ্বর প্রদত্ত। জানেন, সারাদিন যত ক্লান্তি, যত কষ্ট, ওর ওই গানেই আমার প্রাণ জুড়িয়ে যায়। মনে হয় এই পৃথিবীতে আমার আর কিচ্ছুটি চাওয়ার নেই। আমি মন্ত্রমুগ্ধের মতো মাথা নেড়ে সায় দিলাম। বেশ কিছুক্ষণ চুপচাপ বসে বসে সেই স্বর্গীয় সুরের সুধা পান করলাম। তারপর অত্যন্ত তৃপ্তির সাথে মিষ্টি আর জল খেয়ে মাস্টারমশাইয়ের কাছ থেকে বিদায় নিয়ে আমি সাইকেলে চেপে বসলাম। ফেরার পথে আমার মনটা এক অদ্ভুত অনাবিল শান্তিতে ভরেছিল। অবশ্য আসার সময় মাস্টারমশাইকে বললাম, হারমোনিয়ামের ভেতর কোনো সমস্যা নেই, অন্তত আমি ওটার পোস্টমর্টেম করে এটাই পেয়েছি, ওটা একেবারে ঠিক আছে।
সাইকেলের প্যাডেলে পা চাপতে চাপতে আমার মনটা তখনও সেই ভৈরবী রাগের মায়াবী রেশে আচ্ছন্ন। শিমুলতলা ছাড়িয়ে মোড়ের মাথায় যখন পৌঁছলাম, বিকেলের মরা রোদটুকু তখন সম্পূর্ণ মিলিয়ে গিয়ে চারপাশের গাছপালার গায়ে একটা একটা কেমন যেন কালচে আর বিষণ্ণ ছায়া নামতে শুরু করেছে। ওই মোড়েই বাঁদিকে রাস্তার ধারে হরিদার মুদিখানার দোকান পড়ে। সাইকেলের ব্রেকটা কষে দোকানের সামনে দাঁড়ালাম। হরিদা তখন একটা পুরনো কেরোসিনের লণ্ঠনের কাঁচ মুছছিল। আমাকে দেখে একটু হেসে বলল, নাকি কি হ্যাঁ নিতাই, আজ এদিকে যে কোনো খোল কর্তাল সাথে এসেছিলে নাকি? আমি সাইকেলটা স্ট্যান্ড করে পকেট থেকে পয়সা বের করতে করতে বললাম, একটা দেশলাই দাও তো হরিদা। আর হ্যাঁ, খোল কর্তাল নয় গো, ওই তোমাদের পাড়ার শেষের দিকে যে অনিমেষ সান্যাল মাস্টারমশাই থাকেন না, ওই যে আমবাগানের পাশে, ওনার মেয়ের হারমোনিয়ামটা দিয়ে এলাম। দেশলাইটা হাতে নিয়ে একটা বিড়ি ধরিয়ে একগাল ধোঁয়া ছেড়ে আমি আবার এক মুখ হাসি নিয়ে বললাম, তা হরিদা, মাস্টারমশাইয়ের ওই মেয়ে রিম্পির গলাটা তো সাক্ষাৎ মা সরস্বতী। সত্যি বলছি গো, এই এতগুলো বছর বাদ্যযন্ত্র ঘাঁটছি, বহু নামি দামি গাইয়ের গান শুনেছি, কিন্তু আজ ওই বন্ধ ঘরের ভেতর থেকে মেয়েটার গলার যে সুরটা শুনলাম না, আমার একেবারে গায়ের রূপ খাড়া হয়ে গেছে। মাস্টারমশাইয়ের বড্ড ভাগ্য ভালো, ওরকম একটা ঈশ্বর প্রদত্ত মেয়ে পেয়েছেন, কি বলো? কথাটা শেষ করে আমি বিড়িতে আরেকটা টান দিতে যাব, হঠাৎ লক্ষ্য করলাম হরিদার হাতের লণ্ঠনের কাঁচটা ফস করে হাত থেকে খসে মাটিতে পড়ে টুকরো টুকরো হয়ে ভেঙে গেল। আমি চমকে উঠলাম। আরে আরে কি হলো হরিদা, হাত ফসকে গেল নাকি? হরিদার ভাঙা কাঁচের দিকে কোনো ভ্রুক্ষেপ নেই। লণ্ঠনের টিমটিমে আলোয় দেখলাম তার মুখের রক্ত যেন এক নিমেষে কে শুষে নিয়েছে। চোখের দৃষ্টিতে একটা অদ্ভুত অচেনা আতঙ্ক। সে আমার দিকে এমনভাবে তাকিয়ে রইল যেন কোনো রক্ত মাংসের মানুষ নয়, একটা জ্যান্ত প্রেতাত্মাকে দেখছে। পরিবেশটা হঠাৎ করেই কেমন যেন থমথমে হয়ে গেল। সন্ধ্যের ফুরফুরে হাওয়াটা নিমেষেই যেন বরফের মতো কনকনে ঠান্ডা হয়ে আমার ঘাড়ের কাছে নিঃশ্বাস ফেলতে লাগলো। হরিদা দোকান থেকে বাইরে বেরিয়ে এসে প্রায় আমার গায়ের ওপর পড়ল। তার গলা দিয়ে স্বর ফুটছে না, কাঁপা কাঁপা ফিসফিসে গলায় সে আমার ডান হাতটা খামচে ধরে বলল, তুমি কার কথা বলছো নিতাই? তুমি তুমি কার বাড়ি থেকে আসছো? আমি একটু ঘাবড়ে গিয়ে বললাম, কেন, ওই তো আমবাগানের ওই পাশের বাড়িটা, অনিমেষ মাস্টারমশাই, ওনার মেয়ে রিম্পির গান শুনে তো আমি এইমাত্র। চুপ করো, চুপ করো, চুপ করো। হরিদা প্রায় ফিস ফিস করে উঠল। তার চোখ দুটো ঠিকরে বেরিয়ে আসতে চাইছে। তুমি পাগল হয়ে গেছো নাকি নিতাই? নাকি নেশা ভান করেছো? আর তুমি জানো তুমি কি বলছো? আমার বুকের ভেতর একটা অজানা ভয় যেন সাপের মতো ফনা তুলতে শুরু করলো। কাঁপা কাঁপা গলায় বললাম, কি বলছো হরিদা? আমি তো নিজের চোখে দেখলাম মাস্টারমশাইকে। উনি নিজে হাতে আমাকে নাড়ু সন্দেশ খেতে দিলেন, আর আমি নিজের কানে রিম্পির গান শুনে এলাম। এ তো স্বাভাবিক ব্যাপার, এতে এত ভরকে যাওয়ার কি আছে? হরিদা এবার আমার হাতটা ছেড়ে দিয়ে একটা ঢোক গিলল। চারপাশের স্তব্ধতা চিড়ে তার ফিসফিসে গলাটা যেন হাতুড়ির মতো আমার কানের পর্দায় আছড়ে পড়তে লাগলো। অনিমেষ মাস্টারমশাইয়ের মেয়ে রিম্পি আজ 3 বছর হলো গলার ক্যান্সারে মারা গেছে নিতাই। গলার অসম্ভব ব্যথায় মেয়েটা ছটফট করত। ডাক্তাররা অপারেশনে ওর ওই গলার কণ্ঠস্বর, যেটারে কয় আর কি, ওর ষড়যন্ত্র, ওইটাই গলা থেকে কেটে বাদ দিয়ে দিয়েছিল। মরার আগে গোটা একটা বছর মেয়েটা একটা শব্দ মুখ থেকে বের করতে পারেনি। আর গান গাওয়া তো দূরের কথা গো,
যন্ত্রণা বোঝানোর জন্য একটা উ শব্দ পর্যন্ত করতে পারতো না মেয়েটা। শুধু বোবার মতো ফ্যাল ফ্যাল করে চোখে জল ফেলতো আর মানুষের দিকে তাকিয়ে থাকতো। আমার মনে হলো পায়ের তলার মাটিটা যেন হুড়মুড় করে ধসে যাচ্ছে। মস্তিষ্কের কোষে কোষে একটা হাড় হিম করা স্রোত বইতে শুরু করেছে। হাতের হাতের বিড়িটা যে কখন মাটিতে পড়ে গেছে আমি টেরই পাইনি। হরিদা তখনও বলে চলেছে, আর মাস্টার মশাই নিজের চোখের সামনে এটুকু মেয়ের বোবা বিভৎস যন্ত্রণা দেখে মানুষটা পাথর হয়ে গেছিল। মেয়েটার ওইভাবে চলে যাওয়াটা উনি মেনে নিতে পারেননি। রিম্পি মা মারা যাওয়ার ঠিক 1 মাসের মাথায় ওই বন্ধ ঘরের ভেতরেই হার্ট অ্যাটাকে মারা যান অনিমেষ মাস্টার মশাই। 3 বছর ধরে ওই বাড়িতে তো মস্ত বড় তালা ঝোলানো আছে, আর তুমি বলছো তুই ওখানে। হরিদার বাকি কথাগুলো আমার কানে ঢুকলো না। কানের ভেতর ভোঁ ভোঁ শব্দ হতে লাগলো। আমার চোখের সামনে যেন বিদ্যুতের ঝলকানির মতো একের পর এক দৃশ্য ভেসে উঠতে শুরু করলো। কাল রাতের সেই ভিজে শার্ট পরা মাস্টার মশাইয়ের বরফ ঠান্ডা হাত, রাস্তার জমা জলে তার ছায়ার কোনো প্রতিবিম্ব না পড়া, আর সেই হারমোনিয়াম। হঠাৎ করে যেন এক লহমায় আমার মাথার ভেতরের সমস্ত জট খুলে গেল, আর সেই চরম সত্যটা উপলব্ধি করতেই আমার শিরদাঁড়া বেয়ে মৃত্যুর মতো হিম শীতল একটা আতঙ্ক নেমে এলো। কাল রাতে ওই পুরনো হারমোনিয়ামের ডালা খুলতেই আমি ভেতরে কি দেখেছিলাম, একটা কাঁচের রেশমি চুড়ির টুকরো আর একটা বেলপাতা। মেয়েটার জমানো শখ। আর যখন আমি হাঁপড় টানছিলাম, সারেগামার বদলে হারমোনিয়ামের ভেতর সেই চাপা বুক চেরা গোঙানির শব্দটা বেরিয়ে আসছিল। সেটা কোনো যান্ত্রিক ত্রুটি ছিল না, সেটা ছিল ষড়যন্ত্র কাটা বোবা হয়ে যাওয়া একটা মৃত মেয়ের কণ্ঠবিহীন আর্তনাদ, একটা শব্দহীন গলার আপ্রাণ গান গাওয়ার চেষ্টা। আর আজ ওই পরিত্যক্ত তালাবন্ধ শিমুলতলার বাড়ির ভেতর থেকে আমি যে নিখুঁত মায়াবী গানটা শুনলাম, যে সুর শুনে মাস্টার মশাইয়ের আত্মা আজও তৃপ্তির হাসি হাসছে, সেটা তাহলে কার গলা? আমার শ্বাস আটকে এলো, আমার শরীর থরথর করে কাঁপতে শুরু করেছে। আমি বুঝতে পারলাম আজ দুপুরে আমি কোনো জীবিত মানুষের হাতে সন্দেশ খাইনি, আর কোনো মানুষের গলার গান আমি শুনিনি। আমি এমন এক জগতের সীমারেখা পার করে এসেছিলাম যেখানে মৃত মানুষের অসম্পূর্ণ ইচ্ছেগুলো আজও জীবন্ত হয়ে ঘুরে বেড়ায়। নিতাইয়ের জবানিতে গল্পের এই ভয়ঙ্কর মোড় শোনার পর কানাইয়ের মিষ্টির দোকানে তখন যেন শ্মশানের নিস্তব্ধতা নেমে এসেছে। উপস্থিত 5 জন মানুষের কারোর মুখে টুঁ শব্দ নেই, কারো শ্বাস ফেলার শব্দ পর্যন্ত শোনা যাচ্ছে না। বাইরে অন্ধকারের বুক চিরে দাপিয়ে বেড়াচ্ছে শ্রাবণের উন্মাদ হাওয়া। ত্রিপলের গায়ে আছড়ে পড়া বৃষ্টির একটানা ঝমঝম শব্দ ভেতরের গনগনে চুল্লিতে কাঠ ফাটার পরপর আওয়াজ ছাড়া গোটা পৃথিবীটা যেন স্তব্ধ হয়ে গেছে। পল্টু আর রতন পাথরের মূর্তির মতো বসে আছে, তাদের চোখের পাতা পড়ছে না। হরেন কাকুর হাতের হুঁকোর কলকে থেকে আগুন কখন নিভে গিয়ে শুধু ছাই পড়ে আছে সেদিকে তার কোনো খেয়াল নেই। চুল্লির আঁচে বসে থাকা কানাইয়ের হাতের ঝাঁঝরিটা কড়াইয়ের একপাশে স্থির। জিলিপির রস থেকে ওঠা মিষ্টি গন্ধটাও যেন হঠাৎ করে ছমছমে ভারী একটা গন্ধে পরিণত হয়েছে। নিতাইয়ের মুখটা একেবারে ফ্যাকাশে আর রক্তশূন্য, ঠিক যেন চুন মাখানো। চুল্লির আগুনের লালচে আলোতেও তার মুখের সেই মৃত্যু শীতল আতঙ্ক আর কপালের বিন্দু বিন্দু ঘাম স্পষ্ট পড়া যাচ্ছে। ঘোরের মধ্যে থাকা মানুষের মতো একটা শূন্য স্থির দৃষ্টিতে বাইরের নিকষ অন্ধকারের দিকে তাকিয়ে সে আরেকবার গলা খাঁকারি দিল। তারপর অত্যন্ত ধীর কাঁপা আর ফিসফিসে গলায় নিতাই বলে চলল,
তার জীবনের সেই সবচেয়ে ভয়ানক বিকেলের শেষ অধ্যায়। হরিদার মুখে কথাগুলো শোনার পর আমার মাথার ভেতরটা যেন দুটুকরো হয়ে ফেটে যাচ্ছিল। মনে হচ্ছিল আমার হৃৎপিণ্ডটা গলার কাছে উঠে এসেছে। আমি আর এক মুহূর্ত মুদিখানার দোকানে দাঁড়াইনি। আমার সাইকেল, টাকা পয়সা সব ওখানেই রাস্তায় ফেলে রেখে একটা পাগলের মতো দৌড়াতে শুরু করেছিলাম শিমুল তলার সেই আমবাগানের ধারের বাড়িটার দিকে। আমার শুধু মনে হচ্ছিল এটা একটা দুঃস্বপ্ন, এটা সত্যি হতে পারে না। আমি তো নিজের হাতে ওই বাড়িতে হারমোনিয়াম দিয়ে এসেছি। হাঁপাতে যখন সেই বাড়িটার সামনে গিয়ে দাঁড়ালাম, দেখলাম সব খাঁ খাঁ করছে। চারপাশটা একটা মৃত্যু পুরীর মতো নিস্তব্ধ। ঘণ্টা খানেক আগে যে পরিষ্কার উঠোনটায় দাঁড়িয়ে আমি মাস্টার মশাইয়ের সাথে কথা বলেছিলাম, সেখানে এখন এক হাঁটু সমান জঙ্গল আর আগাছা জন্মে আছে। হাঁসনুয়ানা গাছটা কবে মরে শুকিয়ে কাঠ হয়ে গেছে। আর আর সেই কাঠের পুরনো মূল দরজাটায় নিতাই একটু থামল। তার সারা শরীর থরথর করে কাঁপছে। উপস্থিত শ্রোতাদের শির দাঁড়াবে তখন বরফের স্রোত নামতে শুরু করেছে। আমি দেখলাম সেই বন্ধ কাঠের দরজার বাইরে থেকে ঝোলানো আছে মস্ত বড় একটা জং ধরা তালা। মরচে পড়া সেই তালা আর দরজার কড়ায় মাকড়সার পুরু জাল দেখলেই বোঝা যায় অন্তত কয়েক বছর ওই দরজায় কোনো মানুষের হাত পড়েনি। কিন্তু সব থেকে ভয়ঙ্কর ব্যাপার কি জানো? সেই বন্ধ পরিত্যক্ত তালা বন্ধ ঘরের ভেতর থেকে সেই জমাট অন্ধকারের বুক চিরে তখনও বাতাসে স্পষ্ট ভেসে আসছিল সেই নিখুঁত মায়াবী গানটা। একটা মেয়ে যেন তার সমস্ত প্রাণ ঢেলে ঈশ্বরের চরণে বসে রেওয়াজ করছে। আর তার ঠিক সাথে সাথেই একেবারে নিখুঁত তালে তালে বেজে চলেছে একটা হারমোনিয়াম। নিতাই হাত নামিয়ে কানাইয়ের দিকে তাকাল। তার চোখে তখন জল টলটল করছে। যে হারমোনিয়ামের ভেতর থেকে আমি আগের রাতের কেবল একটা ষড়যন্ত্র কাটা বোবা মেয়ের যন্ত্রণার গোঙানি শুনেছিলাম, মৃত্যুর ওপারে দাঁড়িয়ে একজন বাবা হয়তো তার মেয়ের সেই না বলা সুরগুলোকে এইভাবেই পূর্ণতা দিচ্ছিলেন। আমি আর সেখানে এক মুহূর্ত দাঁড়াইনি। এক ছুটে গ্রাম ছেড়েছিলাম। আর আমার গল্পটা এখানেই শেষ হলো। নিতাই চুপ করে মাথা নিচু করল। আর ঠিক সেই মুহূর্তে একটা কনকনে ঠান্ডা দমকা হাওয়া ত্রিপলের ফাঁক দিয়ে হুড় মুড় করে ঢুকে এলো দোকানের ভেতর। চুল্লির গনগনে আগুনটা একবার দপ করে জ্বলে ওঠে, চিরতরে নিভে গেল। এক জমাট ঘুটঘুটে অন্ধকারে ডুবে গেল গোটা দোকানটা। কেউ একটা কথা বলার বা নড়ার সাহস পেল না। শুনছিলেন কানাই ময়রার মিষ্টির দোকান। আমাদের আজকের নিবেদনের এই গল্পটি আপনার কেমন লাগলো অবশ্যই কমেন্টে লিখে জানাতে ভুলবেন না। ভালো লাগলে লাইক করুন এবং হাইপ দিতে ভুলবেন না, কারণ আপনাদের ভালোবাসা এবং সাপোর্ট আমাদের এগিয়ে চলার রসদ। যেমনটা গল্পের শুরুতে বলেছিলাম, আজও গল্পের মধ্যে থেকে থাকছে আপনার জন্য একটি প্রশ্ন। প্রশ্নটি খুবই সহজ। যদি আপনি সম্পূর্ণ গল্পটি মনোযোগ সহকারে শুনে থাকেন তাহলে বলুন তো, আমাদের আজকের এই গল্পে যে হারমোনিয়ামের উল্লেখ রয়েছে সেই হারমোনিয়ামটি কি কাঠের তৈরি ছিল? খুবই সহজ একটি প্রশ্ন। প্রশ্নের সঠিক উত্তর আপনার সম্পূর্ণ নামের সঙ্গে কমেন্ট বক্সে লিখে জানান।
তাহলে চলুন একবার ঝটপট দেখে নিই গত এপিসোডে কারা কারা প্রশ্নের সঠিক উত্তর লিখে কমেন্ট করেছিলেন। আমাদের গত এপিসোডে প্রশ্নের সঠিক উত্তর লিখে কমেন্ট করেছিলেন আব্দুল হাবিব, প্রীতি মণ্ডল, পায়েল দাস, সমীর সরকার, দেবজিৎ বসাক, রাখি ও কুষাণ বিশ্বাস, গণেশ দাস, মিঠু দাস, রিয়া দাস, শঙ্কর মণ্ডল, পূজা মণ্ডল, টুম্পা মণ্ডল, দীপক মণ্ডল, বন্দনা মণ্ডল, দীপক মালাকার, হেমন্ত মণ্ডল, সার্থক মণ্ডল, সুষমা মণ্ডল, প্রদীপ চক্রবর্তী, সুদীপ্ত মাঝি, রীনা বাছার, সরোজিনী, দিব্যাংশী, নয়নিকা ও গাবান, সুদীপ হালদার, নন্দিনী হালদার, শর্মিলা বেগম, সাবির আলী, সদানন্দ বেরা, সৌমিক দে, বাসন্তী গাঙ্গুলি, জাকির গাজী, সোমা মুখার্জি, শুভঙ্কর দাস, রাশেদুল ইসলাম এবং গায়ত্রী মুখার্জি। আপনাদের প্রত্যেককে অনেক অনেক ধন্যবাদ জানাই আমাদের সঙ্গে জুড়ে থাকার জন্য এবং প্রশ্নের সঠিক উত্তর কমেন্ট বক্সে লেখার জন্য। আমি সুদর্শন আজকের মতো বিদায় নিচ্ছি। আবার দেখা হবে আরেকটি টান টান উত্তেজনা এবং রোমাঞ্চকর গল্পের সাথে আগামী এপিসোডে। এই ধরনের ভৌতিক গল্পগুলি বারবার শোনার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না যদি এখনো পর্যন্ত না করে থাকেন, আর পাশাপাশি বেল নোটিফিকেশন অন করে রাখুন যাতে আমাদের প্রত্যেকটি এপিসোড সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। দেখা হচ্ছে খুব শীঘ্রই। ধন্যবাদ।